নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি সিলেবাসের কর্মা নামক ইংরেজি পাঠ্যাংশের টেক্সচুয়াল লাইনগুলির জয়েনিং আলোচনা করব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের টপিক জয়েনিং অফ সেন্টেন্সেস ফ্রম কর্মা। ফার্স্ট সেন্টেন্স, স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, ফুল স্টপ. He smoothed his burial tie for the umpteenth time. Then he waved a goodbye to the mirror. তিনটে আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছে, যদিও টেক্সটের সঙ্গে হুবহু হয়তো মিলবে না, কিন্তু টেক্সচুয়াল টপিক, টেক্সচুয়াল লাইনগুলোকেই নিয়ে এগুলো দেওয়া হয়েছে। কম্পাউন্ড করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্যার মোহনের বুকটা ফুলে উঠল। হি স্মুথড হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম, দেন হি ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর। কম্পাউন্ড করলে আমরা জানি টু অর মোর প্রিন্সিপাল ক্লজেসকে যুক্ত করে, দুটো অথবা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজেসকে যুক্ত করা হয় এবং কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়, অর্থাৎ যেগুলোকে আমরা লিঙ্কার্স বলি। তো এবার এখানে দেখতেই পাচ্ছি আমরা তিনখানা সেন্টেন্স আছে, তিনটে আলাদা আলাদা ক্লজ। তাহলে কিভাবে করা যায়? স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, কমা স্মুথড হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর। এখানে স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, এটা একটা সেন্টেন্স আলাদা। আবার হি স্মুথড হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম। তাহলে দেখতেই পাচ্ছ দুটো সেন্টেন্সেরই কিন্তু সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি, একবার স্যার মোহন লেখা হচ্ছে আর একবার হি লেখা হচ্ছে। তাহলে পরে এই দুটোকে জয়েন করে বা একটা কমা দিয়ে দুটো সাবজেক্টকে আমরা একবার ব্যবহার করতে পারি, মানে একবারই সাবজেক্টটা লিখব। তাহলে ঠিক সেইভাবে লেখা হচ্ছে, স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, কমা আবার হি অথবা স্যার মোহন স্মুথ হিজ বেলিওল টাই না লিখে স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, কমা স্মুথ হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম। তারপরের যে সেন্টেন্সটা, 3 নম্বর সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো, অর্থাৎ 3 নম্বর সেন্টেন্সটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে যুক্ত করা হয়েছে, অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, অর্থাৎ এরও সাবজেক্ট হচ্ছে স্যার মোহন। তারপরে করতে বলা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স করতে বলা মানে হচ্ছে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে আমাদেরকে এই তিনটে সেন্টেন্সের মধ্যে একটা যে কোনো একটাকে সাবঅর্ডিনেট করতে হবে। তো কীভাবে করা যায়? থ্রোয়িং আউট হিজ চেস্ট স্যার মোহন, অর্থাৎ এই থ্রোয়িং আউট হিজ চেস্ট অর্থাৎ স্যার মোহন থ্রু আউট হিজ চেস্ট, এটাকে আমরা করলাম কি একটা পার্টিসিপল করে দিলাম, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? স্যার মোহনের অ্যাডজেক্টিভ। থ্রোয়িং আউট হিজ চেস্ট, স্যার মোহন ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর। কখন? আফটার হি স্মুথড হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন হচ্ছে যে থ্রোয়িং আউট হিজ চেস্ট স্যার মোহন, এইভাবে তো আমরা সিম্পল সেন্টেন্স করি। হ্যাঁ, অবশ্যই এখানে এই থ্রোয়িং আউট হিজ চেস্টটাকে পার্টিসিপল করে স্যার মোহনের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করলাম, ঠিকই আছে। স্যার মোহন ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, এতখানি পর্যন্ত একটা ক্লজ, ঠিক আছে, এবং তার একটাই মেন ভার্ব ওয়েভড। দেখো এখানে আর কোনো মেন ভার্ব নেই। তারপরে কি হচ্ছে? আফটার হি স্মুথ হিজ বেলিওলটা, এটা একটা টাইমকে বোঝানো হচ্ছে, কখন তিনি এটা করলেন, কখন তিনি মিররটাকে গুড বাই জানালেন, যখন বা কিসের পরে? আফটার হি স্মুথ হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম। তাহলে আফটার হি স্মুথ হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই আফটারের পর থেকে, আফটার হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইভাবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, এবং এটা যে আলাদা একটা ক্লজ সেটা বোঝা যাচ্ছে কিভাবে। আফটার হি হচ্ছে সাবজেক্ট, স্মুথ হিজ বেলিওল টাই ফর দ্য umpteenth টাইম, এখানে স্মুথ হচ্ছে মেন ভার্ব। নেক্সট সেন্টেন্স, হি গ্লান্সড অ্যাট হিজ ওয়াচ, তিনি তার ঘড়ির দিকে তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, এখনও একটা কুইক ওয়ান মানে একটা
অর্ডার করার জন্য সময় আছে, ঠিক আছে, এরকম একটা অর্থ। তো ঘড়ির দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন, বলা হচ্ছে কমপ্লেক্স করতে, তাহলে কিভাবে করা যায় জয়েন করলে? সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে আমাদেরকে। তাহলে অ্যাজ হি গ্লান্স দ্যাট ইজ ওয়াট, যখন তিনি তার ঘড়ির দিকে তাকালেন তিনি বুঝতে পারলেন, হি নিউ দ্যাট দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান। পরিষ্কার? অ্যাজ হি গ্লান্স দ্যাট ইজ ওয়াট, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আবার হি নিউ, তিনি জানতেন, দ্যাট দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। দুটো সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। নেক্সট সেন্টেন্স, শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s। দেখো এখানে অ্যান্ড দিয়ে অলরেডি একটা ক্লজের মধ্যে তোমাকে জয়েনিং করে দেওয়া হচ্ছে। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, তিনি ছিলেন খাটো এবং মোটা। অ্যান্ড ইন হার মিডল 40s মানে অ্যান্ড শি ওয়াজ ইন হার মিডল 40s, বোঝা গেল? তাহলে দুটো ক্লজ এখানে অলরেডি অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে ফুল স্টপ দিয়ে বলা হচ্ছে শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, তাহলে এটা একটা আলাদা ক্লজ। শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, কম্পাউন্ড করতে বলা হলো। দেখো অলরেডি একটা কম্পাউন্ডে ছিল, তার সঙ্গে আবার একটা সেন্টেন্স, একটা ক্লজ আলাদা দিয়ে বলছে যে কম্পাউন্ড করতে, তার মানে এইরকমভাবে অ্যান্ড এর মতো আবার একটা কিছু দিয়ে তোমাকে এই প্রিন্সিপাল ক্লজটাকে জুড়তে হবে একটা লিঙ্কার বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কি করা হচ্ছে? শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s অ্যান্ড wore a dirty white শাড়ি উইথ এ রেড বর্ডার। পরিষ্কার? খুব সহজ একটা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করে ফেললাম আমরা। পরের পেজে যাচ্ছি। She had been talking to the bearer. Full stop. Sir Mohan had summoned him inside. মানে যে বিয়ারার সাথে তিনি কথা বলছিলেন লেডি লাল, তাকেই স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. এবার আনটিল কেন? এখানে হু দিয়ে করা যেতেও। অ্যাকচুয়ালি আনটিল হচ্ছে একটা টাইমকে নির্দেশ করে, মানে যতক্ষণ স্যার মোহন সেই বিয়ারারকে ভেতরে ডেকে নিলেন না বা ডাকছিলেন না, ততক্ষণ তিনি সেই বিয়ারারের সঙ্গে কথা বলছিলেন। এবার তুমি চাইলে এটাকে আনটিল না দিয়ে এটাকে হু দিয়ে করতেই পারো, কোনো অসুবিধা নেই। ক্লজ আর গ্রামাটিক্যালি ঠিক হলেই হবে। তো আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, মানে সাবঅর্ডিনেট ক্লজ হলে কমপ্লেক্স সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্সের আবার তিন রকম আমরা জানি কি, যে সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ ভালো করে পড়া থাকলে বুঝতে পারবে। তো তার মধ্যে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, সেসব আলোচনা এখন যাচ্ছি না। নেক্সট সেন্টেন্স, হি হ্যাড গন, ফুল স্টপ, শি ইমিডিয়েটলি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, ফুল স্টপ। বলা হচ্ছে কি কমপ্লেক্সও করতে হবে, সিম্পলও করতে হবে। হি হ্যাড গন, ফুল স্টপ, শি ইমিডিয়েটলি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। মানে ইমিডিয়েটলি কথাটার মানে কি? ইমিডিয়েটলি হচ্ছে সঙ্গে সঙ্গে বা তার ঠিক পরেই, আর সময় নষ্ট না করে, আর দেরি না করে। তাহলে হি হ্যাড গন, সে চলে গেল। এবার সঙ্গে সঙ্গে সি ইমিডিয়েটলি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, তিনি আবার একটা পাসিং রেলওয়ে কুলি মানে চলমান একজন রেলওয়ে কুলিকে ডেকে নিলেন বা দাঁড় করালেন, ঠিক আছে? তো এবার কমপ্লেক্স করলে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই না সে চলে গেল, সঙ্গে সঙ্গে শি ইমিডিয়েটলি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, এখানে রেলওয়ে কুলিটা দিয়ে দিতে হবে। তো এখানে এটা সাবঅর্ডিনেট হচ্ছে কীভাবে? অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, এই অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, বা শুধু অ্যাজ দিয়ে যদি মনে করো তাহলে তাই। আর শি ইমিডিয়েটলি হেল্ড এ রেলওয়ে কুলি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল করতে গেলে কি করতে হবে? ইমিডিয়েটলি আফটার হিজ গোয়িং, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, আফটার হিজ গোয়িং মানে তার যাওয়ার পরেই, সঙ্গে সঙ্গে শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। এবার আফটার হিজ গোয়িং, হি হ্যাড গন থেকে আফটার হিজ গোয়িং, এই গোয়িংটা
এই ইমিডিয়েটলি আফটার হিজ গোয়িং, এই গোয়িংটা কিন্তু একটা জিরান্ড, তার যাওয়াটাকে এখানে নাম হিসেবে, একটা নাউন হিসেবে উল্লেখ করা হচ্ছে, তাই এটা একটা জিরান্ড। এবং শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, এই পাসিংটা কিন্তু একটা পার্টিসিপল, রেলওয়ে কুলির অবস্থাটাকে, সে কি অবস্থায় ছিল, চলমান অবস্থায় ছিল, তাই পাসিংটা কিন্তু একটা পার্টিসিপল। যদিও এটা প্রশ্নের মধ্যেই করে দেওয়া ছিল, এটা আমাদের জয়নিংয়ের জন্য খুব একটা কাজে লাগলো না, আমাদের যেটা করতে হলো এটা হচ্ছে এই জিরানটা দিয়ে আমরা জয়নিং করলাম। দেখো এখানটা ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ, ইমিডিয়েটলি আফটার হিজ গোয়িং শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, মেন ভার্ব কিন্তু একটাই, যেটা ফাইনাইট ভার্ব, সেটা কি, শি হেল্ড। এই হেল্ড হচ্ছে আমাদের যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি বা মেন ভার্ব বলি, আর এই সেন্টেন্সের মধ্যে কোথাও মেন ভার্ব নেই। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে গোয়িং, অর্থাৎ জিরান্ড দিয়ে আমরা এটাকে জয়েন করলাম সিম্পল সেন্টেন্স করে। নেক্সট সেন্টেন্স, লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার, অর্থাৎ ব্রাস ক্যারিয়ার মানে পেতলের টিফিন বাটি বা টিফিন ক্যারিয়ারটাকে তিনি খুললেন। শি টুক আউট এ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, সেখান থেকে তিনি এক বান্ডেল কি বলবো, রোল করা বা ক্র্যাম্পড, যেটাকে মানে মোচড়ানো বা দুমড়ে গেছে তেমন এক বান্ডেল চাপাটিস বা যেটাকে আমরা রুটি বলি বের করলেন, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং কিছু আমের আচার বের করলেন। কম্পাউন্ড এবং কমপ্লেক্স, ঠিক আছে। কম্পাউন্ডে আমরা জানি যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, শুধু প্রিন্সিপাল ক্লজ থাকবে। তা লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড, দেখো লক্ষ্য করে প্রশ্নে, লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার ফুল স্টপ, আবার শি টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। তা দুটো আলাদা আলাদা সেন্টেন্স যে তোমাকে দেওয়া হয়েছে প্রশ্নে, দুটোরই কিন্তু সাবজেক্ট হচ্ছে লেডি লাল। তাহলে আমরা করতেই পারি লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড, আবার লেডি লাল টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস বা শি টুক আউট এ, এটা না করে শিটাকে আমি কমন নিয়ে নিলাম লেডি লালে, লেডি লাল আর শি একই ব্যক্তি, তাহলে অ্যান্ড টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, সেটাই করা হয়েছে এখানে। লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, অর্থাৎ অ্যান্ড টুক আউট, এই যে ভার্বটা টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস, এরও সাবজেক্ট কিন্তু লেডি লাল, কমন নিয়ে একবার লেখা হলো, যেহেতু আমরা একটা সেন্টেন্সে জয়েন করব। তারপরে কি বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। কমপ্লেক্সে আমরা জানি যে সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট না হলে কমপ্লেক্স হবে না। প্রশ্নটা তো ভালো করে পড়া হয়েই গেল। তো ব্রাস টিফিন ক্যারিয়ারটা বের করার পরে, আফটার লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস টিফিন ক্যারিয়ার, ঠিক আছে, কমা শি টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্প চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, তাহলে কি দাঁড়ালো, ব্রাস টিফিন ক্যারিয়ারটা খুলে নেওয়ার পরে, এখানে আফটার দিয়ে করা হচ্ছে, অর্থাৎ টাইমকে বোঝানো হচ্ছে, তিনি কি করলেন, শি টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। তাহলে আফটার লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার, হ্যাঁ এটাকে, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং আফটার হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কাজটা করার পরে তিনি তার ক্র্যাম্প চাপাটিস এক বান্ডেল এবং সাম ম্যাঙ্গো পিকল বের করলেন। নেক্সট পেজ, আই অ্যাম উইথ মাই মাস্টার, আমি আমার প্রভুর সঙ্গে আছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওয়েটিং রুমে আছেন, প্রতীক্ষালয়। ফুল স্টপ দিয়ে আবার পরের সেন্টেন্স, হি ট্রাভেলস দ্য ফার্স্ট ক্লাস, তিনি ফার্স্ট ক্লাসে যাত্রা করেন। ট্রাভেলস অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ তিনি এই ফার্স্ট ক্লাসেই সাধারণত যাত্রা করেন। করতে বলা হচ্ছে কমপ্লেক্সে, তিনটে সেন্টেন্সকে কমপ্লেক্সে জয়েন করতে হবে। তাহলে আই বলতে কিন্তু লেডিলাল নিজে, তাহলে আই অ্যাম উইথ মাই মাস্টার হু এ ফার্স্ট ক্লাস ট্রাভেলার। দেখো হু বলতে মাস্টারকে বোঝালো, এবং তিনি যে ফার্স্ট ক্লাস ট্রাভেল করেন সবসময়, সেটাকে এখানটা হু এ ফার্স্ট ক্লাস ট্রাভেলার, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আবার সেই হুটাকে নির্দেশ করছে, যিনি নাকি একজন ফার্স্ট ক্লাস ট্রাভেলার। হ্যাঁ, তারপরে আসলো তার ভার্ব ইজ ইন দ্য ওয়েটিং রুম,
হি ইজ ইন দ্য ওয়েটিং রুম ছিল, এখানে আমরা হু ইজ ইন দ্য ওয়েটিং রুম এরকমভাবে পড়ব, এবং এই হু এর অ্যাডজেক্টিভ রূপে তিনি একজন ফার্স্ট ক্লাস ট্রাভেলার, এটাকে তার পাশে রাখা হলো, ইজ এ ফার্স্ট ক্লাস ট্রাভেলার। পরিষ্কার? কমপ্লেক্স হচ্ছে কিভাবে, আই অ্যাম উইথ মাই মাস্টার, হু ইজ ইন দ্য ওয়েটিং রুম, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মাঝখানে যেহেতু অ্যাডজেক্টিভ কে সেই যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার পাশে রাখতে হয়, তাই সেই অ্যাডজেক্টিভ অর্থাৎ এ ফার্স্ট ক্লাস ট্রাভেলার এটাকে হু এর পাশে রাখা হলো। নেক্সট সেন্টেন্স, হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার হাজব্যান্ডের তাকে দেওয়ার জন্য, তার জন্য খরচ করার জন্য কোনো সময় ছিল না তার হাজব্যান্ডের কাছে। ফুল স্টপ। শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস, তিনি থাকতেন, তিনি বাস করতেন বাড়ির ওপর তলায়, অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং হি বলতে এখানে স্যার মোহনকে বোঝাচ্ছে, তিনি বাড়ির নিচতলায় বাস করতেন। করতে বলা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে কমপ্লেক্সে আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। অ্যাজ হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, দেখো এখানে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা কারণ আর একটা ফলাফল। কিন্তু হার হাজব্যান্ড হ্যাড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, এটা কারণ। আর তার ফলে কী হতো, মানে তার জন্য সময় ছিল না তার হাজব্যান্ডের কাছে, তার ফলে কী হতো, শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। তাহলে একটা কারণ একটা ফলাফল। তাহলে আমি কারণ ও ফলাফল দিয়ে করতেই পারি, অ্যাজ দিয়ে করতে পারি, বিকজ দিয়ে করতে পারি। যেহেতু অ্যাজ হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, যেহেতু তার হাজব্যান্ডের কাছে কোনো সময় ছিল না তাকে দেওয়ার জন্য, শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস ওয়াইল হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, তিনি আপার স্টোরি অফ দ্য হাউসে বাস করতেন, যেখানে নাকি ওয়াইল হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, তিনি বাস করতেন, তিনি নিজে হি স্যার মোহন বাস করতেন গ্রাউন্ড ফ্লোরে, নিচতলায়। তো এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করছি। এবার কমপ্লেক্সের সেই সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, অ্যাজ হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড করব, হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, এটা হচ্ছে ফলাফল দিয়ে, তার হাজব্যান্ডের কাছে তার জন্য, তাকে দেওয়ার জন্য সময় ছিল না। সো অতএব শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। ব্যাস, তাহলে সো দিয়ে আমরা করলাম কি, এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ এবং পরে একটা প্রিন্সিপাল ক্লজ। দেখো নিজের নিজের সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, ক্লজের সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এবং দুটো ক্লজই প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট। তো নেক্সট সেন্টেন্স, লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, তিনি তাড়াতাড়ি তার খাবার শেষ করলেন। শি গট আপ, ফুল স্টপ দিয়ে শি গট আপ, তিনি উঠে দাঁড়ালেন। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, তখনও তিনি, মানে উঠে যে দাঁড়ালেন তখনও তিনি, স্টোন বলতে আঠি, এখানে সেই আমের আচারের আঠিটি চেটে যাচ্ছিলেন। তখনও বলা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটাই করতে হবে। তাহলে সিম্পল করি আগে। দেখো লক্ষ্য করে প্রশ্নের মধ্যে, লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, তিনি তাড়াতাড়ি খাবার শেষ করলেন। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, তখনও উঠে দাঁড়িয়েও তিনি তার আমের আচারের আঠিটি চেটে যাচ্ছিলেন। তাহলে হারিডলি ফিনিশিং অফ হার মিল, লেডি লাল, ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের সিম্পল করতে গেলে একটাই ফাইনাইট ভার্ব রাখা যাবে, এবং অন্যান্য ভার্বগুলোকে হয় তুমি নন ফাইনাইট ভার্ব করো, না হয় তুমি শর্ট করে অন্যভাবে লেখো, শর্ট করে, মানে যেমন করে আমরা নমিনাল কম্পাউন্ড করি ঠিক সেরকমভাবে। তাহলে এখানে আমি কি করলাম, হারিডলি ফিনিশিং অফ হার মিল, লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, মানে তাড়াতাড়ি খাবার শেষ করে তিনি উঠে দাঁড়ালেন, এটা বোঝানোর জন্য, শেষ করে উঠে দাঁড়ালেন এটা বোঝানোর জন্য আমি করলাম কি, একটা পার্টিসিপল ইন্ট্রোডিউস করলাম, পার্টিসিপল আনলাম। হারিডলি ফিনিশিং অফ হার মিল, তাড়াতাড়ি খাবার শেষ করে লেডি লাল গট আপ। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, যা আছে যেমন আছে লিখে দাও। তাহলে এই লিকিংটাও কিন্তু একটা পার্টিসিপল, কিন্তু এটা প্রশ্নের মধ্যেই ছিল, তাই এটা নিয়ে কথা বলছি না। অ্যাকচুয়ালি আমার
প্রয়োজনটা ছিল হচ্ছে এই লেডিলাল হারিডলি ফিনিশড আফটার মিল, এখানে একটা ভার্ব, মেন ভার্ব, আবার সি গট আপ, এখানে আরেকটা মেন ভার্ব। এই দুটো মেন ভার্ব থেকে একটাকে আমি মেন ভার্ব রাখবো, আরেকটাকে করব কি নন ফাইনাইট ভার্ব করব। সেটা পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। তো এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করে থাকি। দেখো এবার এখানে তোমার একটাই প্রিন্সিপাল ক্লজ এবং একটাই ফাইনাইট ভার্ব আছে। নন ফাইনাইট ভার্ব যত খুশি থাকুক না কেন, নন ফাইনাইট ভার্ব যত খুশি থাকুক না কেন, হারিডলি ফিনিশিং অফ হার মিল, এখানে একটা পার্টিসিপল লেডিলাল গট আপ, এই যে একটাই ফাইনাইট ভার্ব। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, আবার লিকিং, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, এটাও কিন্তু আর একটা পার্টিসিপল। তো যাই হোক, এবার তারপরে কমপ্লেক্সে যাচ্ছি। এবার কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে কী করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডিলাল তাড়াতাড়ি তার খাবার শেষ করলেন, শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। আচ্ছা, দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, এই জায়গাটা লক্ষ্য করেছো, ম্যাঙ্গো পিকল ছিল আগের বার, এবার পিকলড ম্যাঙ্গো হয়ে গেল। ব্যাপারটা কি হলো, ম্যাঙ্গো হচ্ছে নাউন আর পিকলড হচ্ছে সেই নাউনের অ্যাডজেক্টিভ, আচারীকৃত আম, ঠিক আছে, পিকলড ম্যাঙ্গো। তো এবার সাবঅর্ডিনেট ক্লজ আনার জন্য একটা টাইমকে বোঝাচ্ছে, লক্ষ্য করে দেখো দুটো সেন্টেন্সের মধ্যে। অ্যাজ লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, যখন লেডিলাল তাড়াতাড়ি তার খাবার শেষ করলেন, শি গট আপ, তিনি উঠে দাঁড়ালেন, তখন স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো যেমনটা আছে রেখে দাও। আমাদের দরকার একটা সাবঅর্ডিনেট ক্লজ, তো ওই একটা সাবঅর্ডিনেট ক্লজ আমাদেরকে এখানে আনতে পারলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে কি, সেটা যে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, ঠিক আছে, যখন তিনি তাড়াতাড়ি তার খাবার শেষ করলেন, তখন কি করলেন, শি গট আপ স্টিল লিকিং ওই দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। এবার করব আমরা কম্পাউন্ড, অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা লিঙ্কার বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করা হবে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল অ্যান্ড, ব্যাস, শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, জাস্ট মাঝে একটা অ্যান্ড দিয়ে দাও। দুটো আলাদা আলাদা ক্লজ, শি গট আপ একটা, আর একটা হচ্ছে লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। এই লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে কার সাথে, শি গট আপের সাথে, ঠিক আছে, এবং তারপরে তিনি উঠে দাঁড়ালেন। আর এই স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, এটা হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজটার সঙ্গে, ঠিক আছে, এই শি অর্থাৎ লেডিলালকে কোয়ালিফাই করছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, এটা যেমনটা আছে তেমনই থাকবে। কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা, তা এইখানে তো একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাচ্ছ তুমি, শি গট আপ, তুমি জয়েন করলা শি গট আপের সঙ্গে। নেক্সট পেজে যাচ্ছি। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট and some English officers might be on the train. It was a cantonment and some English officers might be on the train. এটা ছিল একটা ক্যান্টনমেন্ট এবং কিছু ইংলিশ অফিসাররা হয়তো ট্রেনে থাকবে। His heart warmed at the prospect of an impressive conversation. মানে বেশ একটা ভালো, ইংরেজিতে ইমপ্রেসিভ মানে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ কনভারসেশন, সংলাপ হবে, এই সম্ভাবনা দেখে তার মনটা একটু আনন্দিত হয়ে উঠল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন বিকজ, কারণ অ্যাট ক্যান্টনমেন্ট সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। কেন, কারণ ওই ক্যান্টনমেন্টে কিছু ইংলিশ অফিসার্স থাকবে। খুব সহজভাবে বিকজ দিয়ে, কারণ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। বিকজ থেকে, বিকজ অ্যাট দ্য ক্যান্টনমেন্ট সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা এইভাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড। তিনি অন্যান্য ভারতীয়রা যেরকম করতো আর কি, কী করতো, যে ইংরেজদের সাথে কথা বলার জন্য কখনোই উৎফুল্লতা বা প্রচণ্ড উত্তেজনা, ইগারনেস দেখাতেন না তিনি, যেটা অন্যান্য ভারতীয়রা, বেশিরভাগ ভারতীয়রা করতো। নর ওয়াজ হি লাউড,
এটাও করতেন না, এবং এছাড়াও তিনি উচ্চ স্বরে কথা বলতেন না, অ্যাগ্রেসিভ মানে উত্তেজিত হতেন না, অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, এবং অন্যান্য ভারতীয়দের মতো ওপিনিয়নেটেড মানে নিজের ওপিনিয়ন মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করতেন না তিনি। করতে বলা হচ্ছে কম্পাউন্ডে। দেখতেই পাচ্ছ যে তিনি এটাও করতেন না, অর্থাৎ কোনো ইগারনেস শো করতেন না ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য, আবার এটাও করতেন না যে কি উচ্চ স্বরে লাউড ছিলেন না, অ্যাগ্রেসিভ ছিলেন না, এবং অন্যান্য ভারতীয়দের মতো ওপিনিয়নেটেড ছিলেন না, ওপিনিয়নেটেড ভাব প্রকাশ করতেন না। কম্পাউন্ড করতে বলা হচ্ছে, কম্পাউন্ড বলার সাথে সাথেই মাথায় চলে আসছে কো রিলেটিভস, নাইদার নর আইদার অর, এগুলো দেখো লক্ষ্য করে। হি নাইদার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ, নাইদার দিয়ে দেওয়া হলো, এটাও করতেন না, নর ওয়াজ হি লাউড অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড অ্যাজ মোস্ট ইন্ডিয়ান্স ডিড, এটাও করতেন না যেটা নাকি মোস্ট ইন্ডিয়ান্স করতো। এর থেকে সোজা জয়নিং কি হবে আশা করি পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি কম্পাউন্ড হচ্ছে কীভাবে বলে নিচ্ছি। তা হি নাইদার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, নাইদার বাদ দিলে। আবার নর ওয়াজ হি, অ্যাকচুয়ালি হি ওয়াজ নট লাউড অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড অ্যাজ মোস্ট ইন্ডিয়ান্স ডিড, এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। কোরিলেটিভস দিয়ে জয়েন করা হচ্ছে, তার মানে এখানে একবার নাইদার ব্যবহার হচ্ছে আর একবার নর আলাদা পরের সেন্টেন্সটাতে ব্যবহার হচ্ছে, এইভাবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। তো দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, দ্য টাইমস হচ্ছে তখনকার খুব নামি একটা নিউজ পেপার, এবং এটা চিরদিনই সকলের নজর কাড়ত, দৃষ্টি আকর্ষণ করত, ফুল স্টপ। সামওয়ান উড লাইক টু বরো ইট when he put it aside with a gesture signifying I have finished with it, মানে কি, কেউ একজন তার কাছ থেকে এটা চেয়ে নিত কখন, যখন নাকি when he put it aside with a gesture signifying, যখন নাকি তিনি এমন একটা ভঙ্গি করে এটাকে পাশে রাখতেন যেটা নাকি বোঝাতো I have finished with it, মানে আমার এটা পড়া হয়ে গেছে। কমপ্লেক্স, তো কমপ্লেক্স এখানে করতে বলা হচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে যে পরের যে বাক্যটা ফুল স্টপের পরের যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে এখানে, এটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। He someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it, এই when he put it aside এটা with a gesture signifying I have finished with it, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে পরের যে সেন্টেন্সটা সামওয়ান থেকে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমাকে আবার কমপ্লেক্স করতে বলা হলো কেন, কারণ এই আগের সেন্টেন্সটার সাথে তুমি এটাকে কিভাবে জয়েন করো আর কমপ্লেক্স রাখো সেটা দেখার জন্য। তো সামওয়ান উড লাইক টু বরো দ্য টাইমস, কি হচ্ছে, সামওয়ান উড লাইক টু বরো ইট ছিল, আমরা করলাম কি সামওয়ান উড লাইক টু বরো দ্য টাইমস। এবার দ্য টাইমসটা একটা নিউজ পেপারের নাম, একটা নাউন, প্রপার নাউন, যাই হোক, হুইচ অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, তা কি হয়ে গেল, দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, এটাকে আমরা করলাম কি which always attracted attention when he put it aside with a gesture signifying I have finished with it, তাহলে হয়ে গেল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর কমপ্লেক্স সেন্টেন্স। এই whenটা কিন্তু someone would like to borrow, কেউ একজন এই দ্য টাইমসটা চেয়ে নিতেন কখন, যখন when he put it aside with a gesture signifying I have finished with it। আর দ্য টাইমসের অ্যাডজেক্টিভ রূপে হুইচ অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, মানে দ্য টাইমসটা এমনই একটা নিউজ পেপার যেটা নাকি সবসময় অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারত। তাহলে তোমার বুঝতে যাতে অসুবিধা না হয় সেজন্য আমি বলে দিচ্ছি, সামওয়ান উড লাইক টু বরো দ্য টাইমস, এটার পরে তুমি মনে মনে আর কি বোঝার জন্য বলে দিচ্ছি when he put it aside, এটাকে পড়বা, তাহলে পরে তুমি মানেটা বুঝতে পারবে। পরিষ্কার হয়েছে? নেক্সট পেজ। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তিনি তার জানালার ধারের কর্নারে গিয়ে বসতেন। দেন হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, তারপর তিনি ওই দ্য টাইমসের একটা কপি বের করে বসতেন।
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে। আশা করি খুব একটা সমস্যা হবে না এটা জয়েন করতে। সিম্পল করলে হি উড রিটায়ার টু হিজ কর্নার অফ দ্য উইন্ডো, জানলার পাশে গিয়ে বসতেন। দেন হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। ঠিক আছে, তো এবার জানলার পাশে গিয়ে বসে তিনি দ্য টাইমসের একটা কপি বের করে বসতেন। এইভাবে এই যে জানলার পাশে গিয়ে বসে, এই যে বসে কথাটা ব্যবহার করলাম বাংলায়, এটাকে ইংরেজিতে করলেই পার্টিসিপল হয়ে যায়। রিটায়ারিং টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, ওই যে জানলার পাশে গিয়ে বসে হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। দেখো মেন ভার্ব কিন্তু উড গেট আউট, এইটুকু। আর রিটায়ারিং টু হিজ কর্নার মানে হি উড রিটায়ার, এটা মেন ভার্ব ছিল, এটাকে আমি করে দিলাম কি, আমি একটা পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার্ব করে দিলাম, তাহলে মেন ভার্ব কিন্তু একটাই থাকলো। আর এইভাবেই এটা একটাই মেন ক্লজ, সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তারপরে কমপ্লেক্স, কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে একটা কাজ, একটা ঘটনা, তারপর আর একটা কাজ। তাহলে আফটার হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, মানে জানালার পাশের কর্নারের সিটটাতে গিয়ে বসার পরে কি করতেন তিনি, হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আফটার হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো। এখানকার ভার্ব আছে আলাদা, এখানকার সাবজেক্ট আছে আলাদা, সাবজেক্ট প্রিডিকেট আছে আলাদা। আফটার হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, হি সাবজেক্ট, তাই এটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে আফটার। আর হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, মানে এই কাজটা করার পরে হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এখানেও কিন্তু একটা আলাদা ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। উড গেট আউট এটা এই ক্লজের মেন ভার্ব। কম্পাউন্ড করলে কি হবে, কম্পাউন্ডটা আরও সহজ। তিনি এই কাজটা করলেন এবং তারপর এই কাজটা করলেন, কি এবং, অর্থাৎ অ্যান্ডের আগে একটা প্রিন্সিপাল ক্লজ, পরে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। এখানে গেট আউট এর সাবজেক্টটাও কিন্তু হি, তাই দুটো হি পরপর দুটো সেন্টেন্সে না লিখে একবার লেখা হচ্ছে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড হি গেট আউট, বা হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এরকম না লিখে আমরা একবার ব্যবহার করলাম। নেক্সট কোশ্চেন, হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশ মেন। হুইস্কি ইংরেজদের কাছে কখনো ব্যর্থ হয় না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। কমপ্লেক্সে জয়েন করতে বলা হচ্ছে। তাহলে হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, তারপরে এই কথাটা বলছে দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস, মানে এই কাজটার বা এই হুইস্কি এর এপিসোডটা হয়ে যাওয়ার পরে আসতো কি, স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস। স্যার মোহনের খুব সুদৃশ্য সোনালি রঙের সিগারেট কেস আসতো, যেটার মধ্যে ভরা থাকতো উইথ ইংলিশ সিগারেটস। কমপ্লেক্স করলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস ফলোড হুইস্কি হুইচ নেভার ফেলড উইথ ইংলিশম্যান। এবার দেখো এটা বুঝতে একটু অসুবিধা হবে। হুইস্কি নেভার ফেলড উইথ ইংলিশম্যান, দেন ফলোড মানে কোনটা আগে কোনটা পরে, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, এটা সঙ্গেই থাকবে, বুঝতেই পারছো। এবার কোনটা আগে কোনটা পরে, হুইস্কি আগে, তারপরে দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস, তাই তো। এইবার যখন জয়েন করা হচ্ছে তখন স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস কিন্তু আগে, ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস যা ছিল দিয়ে দেওয়া হলো, ফলোড হুইস্কি, মানে কেন এরকম লেখা হচ্ছে, ফলোড হুইস্কি মানে স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট কি করতো, ফলো করতো হুইস্কিকে, মানে হুইস্কি আগে আসতো তারপরে সিগারেটের প্যাকেট আসতো, এবং সেই হুইস্কি যে নাকি হুইচ নেভার ফেইল উইথ ইংলিশম্যান, যে নাকি কখনো ব্যর্থ হতো না। তো এইভাবে আমরা হুইচ নেভার ফেইলড উইথ ইংলিশম্যান
এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, স্যার মোহন ওয়াকড টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট। তিনি তার কম্পার্টমেন্টে হেঁটে হেঁটে যেতেন উইথ এ স্টাডিড গেট, অর্থাৎ একটা নির্দিষ্ট চলন ভঙ্গিতে। হি ওয়াজ ডিসমেড, তিনি হতাশ হয়েছিলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কি দেখে, কিসের জন্য হতাশ হয়েছিলেন? বিকজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কারণ কম্পার্টমেন্ট ছিল ফাঁকা, অর্থাৎ তার ওই ইংলিশ কনভারসেশন শোনার মতো কেউ ছিল না কম্পার্টমেন্টে। এটা দেখে তিনি ডিসমেড হয়েছিলেন। কমপ্লেক্সে করতে বলা হচ্ছে। তাহলে ওয়াকিং টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট স্যার মোহন ওয়াজ ডিসমেড। স্যার মোহন, প্রশ্নে কি ছিল? স্যার মোহন ওয়াক টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট। এবার এই যেতে যেতে তিনি দেখলেন, তিনি ডিসমেড হয়ে গেলেন। কারণ কি? তিনি দেখলেন দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। তা এবার এই যে যেতে যেতে কথাটা বললাম, এটাকে তুমি একটা কি পার্টিসিপল করে দাও। ওয়াকিং টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট স্যার মোহন, পার্টিসিপল, স্যার মোহনের অ্যাডজেক্টিভ। ওয়াকিং টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট স্যার মোহন ওয়াজ ডিসমেড। কেন ডিসমেড হয়েছিলেন? বিকজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। কারণ বিকজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। নেক্সট পেজে যাচ্ছি। স্যার মোহন প্রোটেস্টেড ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। টেক্সটটা পড়ার সময় আমরা দেখেছি যে স্যার মোহন 5 বছর অক্সফোর্ডে কাটিয়ে এসছেন। তো তিনি তার চালচলন, আদব কায়দা, কথাবার্তা, এমনকি তার কথা বলার উচ্চারণটাও অক্সফোর্ড অ্যাকসেন্টে করার চেষ্টা করেন বা করেন। তো অক্সফোর্ড অ্যাকসেন্টটা একটু বিশেষ ধরনের অ্যাকসেন্ট, ফর্মাল ইংলিশ যেরকম হয়। তো তিনি ঠিক যেই মুহূর্তের কথা এখানে বলা হচ্ছে, যেই জায়গাটাতে ছিল টেক্সটটা, যখন সেই দুজন সোলজার স্যার মোহনকে অপমান করছিল ট্রেনের থেকে বাইরে বের করে দেওয়ার সময়, তখন স্যার মোহন প্রতিবাদ করছিলেন, কিন্তু তার প্রতিবাদের ভাষাটা ছিল অক্সফোর্ড অ্যাকসেন্টে, অক্সফোর্ডের উচ্চারণে, ঠিক আছে? এবং আরেকটা সেন্টেন্স কি দিচ্ছে? দ্য সোলজার্স পজড, সোলজার দুজন থমকে দাঁড়ালো। কমপ্লেক্স এবং সিম্পল। কমপ্লেক্স করলে কি হবে? খুব সহজ। যখন স্যার মোহন প্রোটেস্ট করছিলেন অক্সফোর্ড অ্যাকসেন্টে, তখন সোলজাররা থমকে দাঁড়িয়ে পড়লো, এরকম করলেই হয়। When Sir Mohan protested in his Oxford accent, the soldiers paused. পরিষ্কার বোঝাই যাচ্ছে when Sir Mohan protested in his Oxford accent, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সিম্পল করলে কি হবে? The soldiers paused at the protest of Sir Mohan in his Oxford accent. দেখো, আমাদের সিম্পল করার জন্য নিয়মটা কি? যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ থাকবে, অন্য কোনো দ্বিতীয় ক্লজ থাকবে না, এবং ওই একটাই ফাইনাইট ভার্ব দিয়েই সেই ক্লজটা তৈরি হবে। তাহলে দ্য সোলজার্স পজড হয়ে গেল, আমাদের মেন ভার্ব কিন্তু পেয়ে গেছি আমরা। দ্য সোলজার্স পজড কখন? অ্যাট দ্য প্রোটেস্ট অফ স্যার মোহন, স্যার মোহনের প্রতিবাদ করার সময়, এবং সেই প্রতিবাদটা ছিল ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। এবার ভুল বুঝতে পারো, ভুল হতে পারে, এই প্রোটেস্টটাকে অনেকের ভার্ব বলে ভুল হতে পারে। অ্যাট দ্য প্রোটেস্ট এটা কিন্তু ভার্ব না, এটা নাউন। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটাই আমাদের সিম্পল সেন্টেন্স। একটাই মেন ভার্ব, সেটা হচ্ছে পজড, আর একটাই প্রিন্সিপাল ক্লজ এখানে, আর দ্বিতীয় কোনো মেন ভার্ব নেই। নেক্সট, দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা স্যার মোহনের সুটকেসটা তুলে নিল। দে ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, তারা এটাকে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মের ওপরে। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, দুটো সেন্টেন্স এবং খুব ছোট ছোট সেন্টেন্স, সহজেই কমপ্লেক্স করা যাবে। আফটার দে পিকড আপ স্যার মোহন সুটকেস, মানে স্যার মোহনের সুটকেসটা তারা তুলে নেওয়ার পরে, দে ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, তারা এটা ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মের উপরে। যখনই আফটার দে পিকড আপ স্যার মোহন সুটকেস, আফটার হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, হয়ে গেল কমপ্লেক্স। সিম্পল করলে কিন্তু এভাবে হবে না। কি করতে হবে?
এখানে দুটো ক্লজের দুটো আলাদা আলাদা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে। একটা হচ্ছে দে পিকড আপ, একটা হচ্ছে দে ফ্লাং ইট। ফ্লাং হচ্ছে মেন ভার্ব। তাহলে এবার দুটো মেন ভার্বকে রাখলে কি সিম্পল সেন্টেন্স হবে? হবে না। করতে হবে কি, সিম্পল সেন্টেন্সের নিয়ম হচ্ছে একটাই মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে অন্য যেটা আছে, অন্য আরেকটা যেটা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে, সেটাকে তুমি নন ফাইনাইট করে দাও, কিংবা অন্য কোনোভাবে ওটাকে শর্ট করে দেওয়া যেতে পারে, নানান উপায় আছে। যাই হোক, তা দে পিকড আপ স্যার মোহন সুটকেস, আবার দে, তাই তো? দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট হচ্ছে দে। তাহলে পিকিং আপ স্যার মোহন সুটকেস দে করতেই পারি, মানে তারা স্যার মোহনের সুটকেসটাকে তুলে, ঠিক দেখো, পিকিং আপ স্যার মোহন সুটকেস দে ফ্লাং ইট অনটু দ্য প্ল্যাটফর্ম। দেখো সাবজেক্ট কিন্তু একটাই রইল, মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব হচ্ছে ফ্লাং রইল, আর পিকিং আপ কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব আর রইল না, এটা একটা পার্টিসিপল বা নন ফাইনাইট ভার্ব। মানে পার্টিসিপলটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। আশা করি বোঝাতে পারছি। এটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড করলে কি হবে? কম্পাউন্ড করলে খুব সহজ, দুটোই প্রিন্সিপাল ক্লজ আছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাকে, ছোট ছোট সেন্টেন্স, দুটোর মাঝে তুমি জয়েন করার জন্য। এই দুটো সেন্টেন্সের সম্পর্কটা কি, মানে এখানে অ্যান্ড হবে না বাট হবে না সো হবে, এটা তোমাকে বুঝতে হবে। দুটোর সম্পর্কটা কি? দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড দে ফ্লাং ইট অনটু দ্য প্ল্যাটফর্ম, তাই তো? তাহলে দুবার দে ইউজ হবে, তাই একবার লেখা হচ্ছে, পরের বার অ্যান্ড ফ্লাং ইট অনটু দ্য প্ল্যাটফর্ম। যদি পরের সেন্টেন্সটার সাবজেক্ট অন্য কেউ হতো, তাহলে তখন তোমাকে সাবজেক্ট এখানে ইউজ করতে হতো। আশা করি পরিষ্কার। নেক্সট সেন্টেন্স, শি হ্যাড বিন স্টোরিং বিটল সালাইভা আপ টু স্পিট। শি হ্যাড বিন স্টোরিং বিটল সালাইভা আপ টু স্পিট। লাইনটার মানে নিশ্চয়ই মনে আছে, তিনি তার মুখে পানের পিক মুখে জমিয়ে রেখেছিলেন স্পিট করার জন্য। টু স্পিট মানে থুতু দিয়ে ফেলবার জন্য। তাই বলা হচ্ছে শি হ্যাড বিন স্টোরিং বিটল সালাইভা আপ টু স্পিট। এই আপটা কিসের জন্য? আপটা হচ্ছে স্টোরিং এর সঙ্গে যাবে, মানে শি হ্যাড বিন স্টোরিং আপ বিটল সালাইভা টু স্পিট। ঠিক আছে। পরের সেন্টেন্স, দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটল সালাইভা। তার মুখ বিটল সালাইভা অর্থাৎ পানের পিকে পরিপূর্ণ ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটল সালাইভা হুইচ, তার মুখটি ছিল, দেখো শেষের সেন্টেন্সটা দিয়ে শুরু করা হলো। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটল সালাইভা হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ, যেটা নাকি তিনি জমিয়ে রেখেছিলেন টু স্পিট, থুতু ফেলার জন্য। কখন থুতু ফেলবেন? দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন, যখনই ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। নেক্সট পেজে যাচ্ছি আমি। দ্য ট্রেন স্পেড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম। ট্রেনটি প্ল্যাটফর্মের আলোকিত অংশ ছেড়ে বেরিয়ে গেল বা পেরিয়ে গেল। নেক্সট সেন্টেন্স, লেডি লাল স্প্যাট অ্যান্ড শি সেন্ট এ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। সেন্টেন্সটা মানে জানা উচিত। লেডি লাল সেই পানের পিক তার মুখে যেটা জমে ছিল থুতু দিয়ে ফেললেন, মানে স্টেশনের লাইটের পার্ট, প্ল্যাটফর্মের লাইটের পার্ট পেরিয়ে যাওয়ার পরে। শি সেন্ট এ জেট অফ রেড ড্রিবল, জেট গতিতে, রেড ড্রিবল থুতু পানের পিক যেটা লাল রঙের, ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, এবং উড়ে গিয়ে দূরে গিয়ে পড়লো লাইক এ ডার্ট। ডার্ট মানে হচ্ছে তীরের মতো, জেট গতিতে। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখনই, দেখো দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা একটা টাইম। তিনি যতক্ষণ ট্রেনটি প্ল্যাটফর্মের আলোকিত অংশে দাঁড়িয়েছিল ততক্ষণ তিনি মুখে জমিয়ে রাখছিলেন, থুতু ফেলতে পারছিলেন না, এটা বোঝাই যাচ্ছে। তাহলে যখনই ট্রেনটা লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম পেরিয়ে বেরিয়ে গেল, অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, লেডি লাল সেন্ট এ জেট অফ রেড ড্রিবল। লেডি লাল কী করলেন? ওইভাবে থুতু দিয়ে
তীরের মতো জেট গতিতে সেই পানের পিকটা ফেলে দিলেন। তাহলে তোমার একটা টাইমকে বোঝানো হচ্ছে। আর অ্যাজ দ্য ট্রেন স্পিড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড। ট্রেনের ওই যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল, তা বেরিয়ে যাওয়ার সময় ট্রেনের অন্তিম কম্পার্টমেন্ট বা একদম শেষ প্রান্ত উপস্থিত হলো কার সামনে? স্যার মোহনের সামনে। স্যার মোহন প্ল্যাটফর্মে বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। ইট হ্যাড এ রেড লাইট। সেই অন্তিম অংশে, ট্রেনের অন্তিম অংশে একটা লাল বাতি জ্বলছে। দ্য গার্ড ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে। গার্ডটি খোলা দরজায় দাঁড়িয়ে আছে, ট্রেনের সেই লাস্ট কম্পার্টমেন্টের খোলা দরজায় দাঁড়িয়ে আছে। হি হ্যাড দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড। তার হাতে ফ্ল্যাগগুলো, মানে যে ফ্ল্যাগগুলো দিয়ে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দেওয়া হয়, সেগুলো তার হাতে দেখা যাচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে। কতগুলো সেন্টেন্স? একটা, দুটো, তিনটে, চারটে সেন্টেন্স। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট। ঠিক আছে, উইথ এ রেড লাইট, ইট হ্যাড এ রেড লাইটটাকে উইথ এ রেড লাইট করে দেওয়া হলো জয়েন করে, যেটাকে আমি একটু আগেই বারে বারে উল্লেখ করছিলাম যে শর্ট করে দেওয়া হয় জয়েন করে বা জুড়ে দেওয়া হয়। সবসময় যে তোমাকে ওই নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব ইউজ করে আর সাবঅর্ডিনেট ক্লজ এইভাবে করেই যে হয় তা নয়, অনেক সময় ছোট বা সংক্ষিপ্ত করেও আমাদের কাজ হয়ে যায়। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট। ঠিক আছে, অ্যান্ড, এই যে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে। দ্য গার্ড ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে। এবার হি হ্যাড দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, তাহলে কী করলো, কী করা হলো? উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড। তাহলে দুটো সেন্টেন্সকে নিয়ে জয়েন করে রাখা হলো একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে, তারপরে অ্যান্ড দিয়ে জয়েন করে আবার পরের দুটো সেন্টেন্সকে একসাথে জয়েন করে দেওয়া হলো শর্ট করে। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, এখানে উইথ এ রেড লাইটটা জয়েন করে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য গার্ড ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড এখানে জয়েন করে দেওয়া হয়েছে। এইভাবে এটা একটা অ্যান্ড দিয়ে, অ্যান্ডের আগে একটা প্রিন্সিপাল ক্লজ, পরে একটা প্রিন্সিপাল ক্লজ, এইভাবে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আমি ইংরেজি বুঝি না। আই ডোন্ট নো দেয়ার ওয়েজ, আমি তাদের আদব কায়দাও জানি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমি আমার জেনানা ইন্টার ক্লাস অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে যাত্রা করি। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। এবার কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুরকমভাবে করা যায়। কি? আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, আমি আমার জেনানা ইন্টার ক্লাস। দেখো, লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমি ইংলিশ জানি না, আমি তাদের আদব কায়দা জানি না। অতএব তার মানে কি? একটা কারণ আর একটা ফলাফল। তো কারণ ও ফলাফল দিয়ে আমরা করতেই পারি এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। তো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস বিকজ, কারণ I can't understand English and don't know their ways. ঠিক আছে, এবার তুমি বলবা যে I can't understand English and don't know their ways, এইটুকু অংশ তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাই। হ্যাঁ, নিশ্চয়ই এটা কম্পাউন্ড সেন্টেন্সেরই অংশ। মানে I can't understand English, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার and I don't know their ways, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ ছিল। এবার এটাকে and দিয়ে একটা কম্পাউন্ডের মতো করে যুক্ত করা হয়েছে। কিন্তু এই যে সেন্টেন্সটা আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এটার সঙ্গে কি আছে দেখতে পাচ্ছ? বিকজ। তার মানে বিকজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, যখনই বিকজ জুড়ে গেল তখনই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল সম্পূর্ণটা। এই প্রিন্সিপাল ক্লজটার সঙ্গে আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, এটার সঙ্গে যুক্ত হয়ে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, আবার আরেক রকমভাবে কমপ্লেক্স করতে পারি কিনা দেখি। অ্যাজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড, যেহেতু আমি ইংলিশ বুঝি না, অ্যান্ড আননোন টু দেয়ার ওয়েজ, মানে এখানে অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ চালিয়ে করতে পারো। আমি প্যাসিভে লিখলাম, তাদের আদব কায়দা সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, তাই কি করি আমি? অ্যাজ দিয়ে দিয়েছি আগে আমি। অ্যাজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। অতএব আমি কি করি? আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস।
তাহলে এটাও একটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। আশা করি পরিষ্কার হয়েছে। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। কর্মা থেকে আরও টেক্সচুয়াল গ্রামার নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।